দর্শক সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। প্রকৃতিতে এখন শরৎকাল, শরতের শেষে এখন রোদটা বেশ নরম হয়ে এসেছে এবং সন্ধেটাও বেশ হিমশীতল হয়ে এসেছে। আর এমন চমৎকার আবহাওয়া আমাদের ভীষণ 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 বেড়ানোর জন্য উপযুক্ত। নানা রকমের খাবার দাবার, আর সামনেই তো আসছে শীত, পিঠাপুলি সেসব তো হবেই। তবে যাই বলি না কেন, বাঙালির এই যে ষড়ঋতুর যেই আবহাওয়া, ষড়ঋতুর যেই বাংলাদেশ, সেটা ঢাকায় বসে খুব না টের পেলেও এদিক ওদিকে গেলেই আমার মনে হয় যে সেটা খুব ভালোভাবে চোখে পড়ে। প্রকৃতির যে পরিবর্তন সেটা দেখা যায়। প্রকৃতিতে এখন যে দারুণ আবহাওয়া, নিশ্চয়ই আপনার পরিবার পরিজন নিয়ে চেষ্টা করবেন ঘুরে দেখতে। আর আজ আমাদের সাথে এই পরিবারের কথা যে বলছি, সেই পরিবারের এমন একটা দারুণ বন্ধন নিয়ে দুজন এসেছেন। সেই বন্ধন অবিচ্ছেদ্য, সেই বন্ধন একেবারে সৃষ্টিকর্তার কাছে প্রদত্ত। হ্যাঁ, আমাদের সাথে আজ এমন দুজন অতিথি আছে যারা সম্পর্কে মা মেয়ে, যারা সম্পর্কে দারুণ ভালো বন্ধু। হ্যাঁ, আমরা পেয়েছি। আমাদের সাথে আছেন রৌনকরা আহমেদ, রন্ধনশিল্পী, এবং আছে তার সুযোগ্যা কন্যা তাসনিম আফরিন তুলনা। অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো লাগছে যে দুজন মা মেয়েকে পেয়েছি আমরা। তাদের কথা তো শুনবো, সেই সাথে দর্শক আমাদের এই আড্ডাকে আরও মুখর করতে আছে আরও একজন প্রিয় বন্ধু আমাদের সাথে, লাইলা তারান্নুম নীরা, শিক্ষক, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। এবং তিনজনকেই বিশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা যে নেক্সাস লেডিস ক্লাবের আমন্ত্রণে আমাদের ভালোবাসার টানে তিনজনই ঢাকার বাইরে থেকে এসেছেন, দুজন রাজশাহী থেকে এবং একজন খুলনা থেকে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনারা আমাদের যে আপনার সাথে আমরা প্রোগ্রাম করতে সুযোগ পেয়েছি, এখানে আপনার সাথে দেখা খুব ভালো লাগছে। আমরা শুনবো আপনাদের এই যে তিনজন মানুষ একটু একটু করে, বিশেষ করে নারী, কিভাবে নিজেদের জায়গাটা তৈরি করেছেন এবং অন্য নারীদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথে সবসময় সাথে থাকছেন, সেই গল্প শুনবো। তবে তার আগে দর্শক আপনাদেরকে আমরা আজকের বিষয় জানিয়ে দিতে চাই, তা হলো তোমার সুখী আমার সুখ। আমরা সবসময় এটা বিশ্বাস করি যে পরের ভালো চাইলে তবেই নিজের ভালো হয়, এবং আসলেই তাই। আমরা শুনবো সেই গল্প যে আপনাদের জীবনে এমন মানুষ, এমন আত্মীয় স্বজন কাছের যারা আছে, তাদের অনেকের সুখেই আপনি হয়তো সুখী হন, বন্ধুত্বের সুখে আপনি সুখী হন, কিংবা আপনার পরিজন, আপনার প্রতিবেশী, তাদের সুখেও আপনি সুখী হন। তো সেই গল্প নিয়ে আমাদের সাথে প্রতিদিনের মতো যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর আমার মনে হয় যে শুরু করি, মা থেকে শুরু করব না কন্যা থেকে শুরু করব? মা থেকেই শুরু হোক। তাই? মা থেকেই তো আসলে শুরু হয়, কারণ মা থেকেই তো শুরু। শুরু। ঠিক তাই। সো রৌনকর আহমেদ, আপনার কাছে আসি। এই যে আসলে আমাদের সুখের কথা আমরা বলছি, মাদের জন্য তো সন্তানের বেড়ে ওঠা, সন্তানের যা কিছু ভালো সেটা দেখেও সুখ। এবং মারা বেশিরভাগ ক্ষেত্রেই বলে, ছোটবেলায় আমার খুব এটা প্রশ্ন ছিল, আম্মু বলতো কোনো কিছু নিয়ে মুখে দিতে গেলে বলে না না তুমি খাও, তুমি খেলেই আমার খাওয়া। সো এই যে ভাবনাটা, একজন মা হিসেবে আপনিও নিশ্চয়ই বিশ্বাস করেন, এবং আপনার জন্য আপনার সন্তানের সুখী সুখ। তা তো অবশ্যই, কেননা আমার মা যখন আমাকে বড় করেছে, সেও চেয়েছে যে আমার সন্তানই বড় হোক, বেড়ে উঠুক। তার হাত ধরে আমরা বেড়ে উঠেছি, পথ চলা শিখেছি। মানে সব কিছু তো মা, বাবা তো থাকেই, তারপরে মায়ের এটা অন্যরকম একটা ব্যাপার। তো অবশ্যই আমার সন্তানরাই আমার কাছে বড় সুখ। আমার দুই সন্তান, তারাই আমার কাছে মানে কি বলবো, এটা আল্লাহর কাছে আমার মানে একটা পরম পাওয়া বলতে পারেন। এবং আমার মানে খালি নিজের সুখ আমি চিন্তা করি না, আমি চিন্তা করি পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সুখেই একটা প্রকৃত সুখ এটা আসলে। ঠিক তাই। বাহ, খুব চমৎকার। মা যেভাবে বলল যে তার মায়ের হাত ধরে বেড়ে উঠেছে, এবং তার মাও চাইতো যে কন্যা বড় হোক, কন্যা সুখে থাকুক, একইভাবে মাও চায়। এবং এখন তো তুলনা একটু একটু করে বড় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। মায়ের সুখ, মায়ের চাওয়া পাওয়া, মায়ের ভালো লাগাগুলো নিশ্চয়ই তুলনা বুঝে। তো সেখানে কি তুলনার ভিতরেও এভাবেই কাজ করে যে মা যেটাতে খুশি হয়, মা যেটাতে সুখী, সেটা আমারও সুখ? হ্যাঁ, মার সুখই আমার সুখ। মার সাথে থাকাটাই আমার সুখ আমি খুঁজে পাই।
মার সাথে খাওয়া, একসাথে ঘোরা, মানে বন্ধুর মতন। সব সময় একসাথে থাকলে, মানে খাওয়া দাওয়া করলে, ঘোরাফেরা করলে মনটা আনন্দ মানে লাগে। আমি কি পরবো, আমি কি খাবো, কোথায় গেলে আমার ভালো কোথায় খুব লাগবে, ভালো লাগবে। কোথাও গেলে আমার ভালো লাগবে, আমার কষ্টগুলো সে খুব বুঝে এবং খুব টেক কেয়ার করে। অন্যান্য আমার সবারই টেক কেয়ার করে। আমরা একসাথে তুলনার কাছে শুনে একটু যে তুলনায় যে মা যেভাবে বলছে, মা আবেগেই কিন্তু কথাগুলো বেরিয়ে আসছে, তাই না? আমার মনে হয় যে নীরাও একমত হবে যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে রওনকার আহমেদ আবেগে কথাগুলো কেড়ে নিয়েই বললো। সো তুলনার ভিতরে নিশ্চয়ই একইভাবে কাজ করে। জি, মার মানে মা ছাড়া তো দুনিয়া অন্ধকার, এটা তো সবাই জানে। আর মা ছাড়া, মার হাত দিয়েই তো ছোটকাল থেকে বড় হয়ে ওঠা। সো মানে মাকে ছাড়া ভালোই লাগে না, আহা মানে শুনবো সবসময় আরো মাই কথা। থাকবো। মায়ের সাথে এই যে দারুণ বন্ধন, একে তো হচ্ছে সেটা ওই যে বলা হয় যে মা সন্তান, এবং সেটা যদি মা মেয়ে হয় সেই বন্ধনটা আরো অন্য রকমের হয়। অন্যরকম। এত দারুণ বন্ধুত্ব, সে গল্প আমি মনে শুনবো। করি যে মার চেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না। একদম ঠিক তাই। নীরার ক্ষেত্রে একটু শুনি। নীরা তো একজন শিক্ষক। জি। নীরার ভিতরে আসলে এই যে সুখ বলতে, প্রকৃত সুখ বলতে আসলে কি মানে ফিল করেন, বা এই যে তোমার সুখে আমার সুখ, এই কথাটার মর্মার্থ আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করেন? বিষয়টা খুব সুন্দর আপনারা নির্ধারণ করেছেন, এই জন্য ধন্যবাদ। আমার কাছে প্রথমে এর মহত্বটা হলো যে আমি মনে করি ইতিবাচকতা, পজিটিভিটি, যেটা যদি আমার মধ্যে পজিটিভিটি থাকে, আমি একজনকে সুখী দেখতে পেরে বা একজনকে সুখী করতে পেরে নিজে কিন্তু সুখী হতে পারবো। কিন্তু এই ইতিবাচক প্রবণতা বা মনোভাব যদি আমার ভেতরে না থাকে, আমি কিন্তু একজনের সুখে সুখী হতে পারবো না। তো প্রথম ধাপটাই আমি মনে করি যে ইতিবাচক মনোভাবটা থাকা ভীষণ জরুরি। একদম একদম, মানে পারফেক্ট একটা, আমি বলবো যে শব্দ বা টার্ম আপনি দিয়েছেন, এটা একদম। পজিটিভিটি তো আসলে কোনো বিকল্প হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি আজকাল আমাদের সময়টা যখন এত ভার্চুয়ালি আমরা অনেকে অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে আরও বিভিন্ন ধরনের যেই আমাদের মাধ্যমগুলো আছে, যেটার মাধ্যমে আমরা খুব সহজে কানেক্ট করতে পারি, এবং যে বলছি আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, তখন একদিকে যেমন মানুষের সাথে আমাদের কানেক্টিভিটির সুযোগটা তৈরি হয়েছে খুব সহজে, তেমনি ঈর্ষাপরায়ণতার সুযোগও বোধহয় বেড়ে গেছে, যেখানে ওই যে দেখেই মানুষ অনেকে আছে যে আরেকজনেরটা দেখে সুখী হওয়া তো অনেক পরের ব্যাপার, উল্টোটা হয়তো একটা খুব সুন্দর কেউ পারিবারিক বা তার নিজের ব্যক্তিগত একটা ছবি দিয়েছে, সেখানেও একটা কটূক্তি করে ফেলছে। এটার মানে আপনার কি মনে হয় যে আসলে এটা কেন হচ্ছে সময়ের সাথে? আসলে সুখ জিনিসটা আসলে নিজের কাছে। আমি মনে করি যে আপনার চাহিদা যত কম হবে, আপনি তত সুখী হবেন। আমরা মানে 100% তো কেউ সুখী না, কারো না কারো, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অপূর্ণতা আছে। প্রয়োজন অনুযায়ী দেখতে গেলে অনেক কিছু প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা প্রয়োজন না সেটা কিন্তু দেন নাই, কিন্তু আমাদের ওই বিষয়ে শুকরিয়া নাই। দেখা যাচ্ছে যে আমার একটা জিনিস আছে আরেকজনের নাই, কিন্তু উনি গভীরে যাচ্ছেন না, উনি দূর থেকে দেখেই ঈর্ষাপরায়ণ হয়ে আমাকে কষ্ট দিচ্ছেন। মানুষ এক জীবনে সবকিছু পাবে না, রাইট? ঠিক আছে, সবার জন্য হয়তো সবকিছু নয়। আপনার এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত যে ঈর্ষাপরায়ণতা ভীষণভাবে বেড়ে গেছে। এই যে শো অফ বিষয়টা আমাকে প্রদর্শন করতেই হবে সোশ্যাল মিডিয়াতে, যে ও থাইল্যান্ডে যাচ্ছে, ওর 10টা শাড়ি আছে, এটা আমাকেও করতে হবে। এই যে একটা মানসিক যন্ত্রণা, এই যে একটা প্রতিযোগিতা, এটা আসলে আমার মনে হয় কোনো দরকার নাই, এবং একদমই বোধহয় এটা অসুস্থ প্রতিযোগিতা। অসুস্থ প্রতিযোগিতা। আমাকে আমার উপরে না, আমার থেকে নিচে কারা আছে, আমি যদি সেদিকে তাকাই তাহলে মনে হয় যে আমি স্বস্তি পাবো, যে তখন আমার এই যে আজকের যে বিষয়টা, যে তোমার সুখী আমার সুখ, আমি যখন দেখবো আমার থেকে নিচে একজন আছে, আমার থেকেও অসহায়, আমার থেকেও কষ্টে আছে, তখন আমার মনে হবে যে আমি আসলে ভালো আছি, এবং আমার মনে হয় নিচের দিকে একটু তাকানোর প্রয়োজন। এটা কিন্তু সৃষ্টিকর্তাও বলেছেন, প্রতিটি ধর্মেই বোধহয় একইভাবেই এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আমরা যদি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমার নিজের যে অবস্থান
সে অবস্থানে কেন জানি আমরা খুশি নই, খুশি নই। সুখী নই। আর সবসময় তাকাই যে উপরের দিকটাতেই হয়তো সবার চোখ থাকে, যে আমি আরো উপরে উঠবো, যেখানে আছে সে অবস্থান থেকে আরো উন্নত হবে। সেটা পজিটিভ, সেটা ভালো, কিন্তু একই সাথে বোধহয় আমাদের নিচের স্তরের দিকেও মাথায় রাখা উচিত, জি। বা সেই দিকেও একটুখানি চোখ বা মাথা নুয়ে দেখা উচিত। তাতে করে জীবনের পূর্ণতাটা বোধহয় আরো বেশি টের পাওয়া যায়, যে আমার যতটুকু খালি আছে, কিন্তু পূর্ণ তো মানে খানিকটাও হলেও আছে, সেই পূর্ণতাটা দেখা উচিত। কিন্তু কেন জানি আজকাল আসলেও আপনি খুব সুন্দর বলেছেন যে আমাদের মধ্যে ওই পজিটিভ ভাবনাটা খুব কম, এবং একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, যেটা বোধহয় আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে যেটা আছে সেটাকেও বিনষ্ট করছে। এই ব্যাপারে রওনকার আহমেদ আপনার কাছে আসতে চাই। অবশ্যই নষ্ট করে দিয়েছে, তার কারণ যে এখনকার মানুষ ছোট থেকে যখন বড় হয়ে ওঠে তখন কিন্তু নিজের জায়গাটা সে ভুলে যায়, কোথা থেকে সে বড় হয়ে উঠছে। রাইট। কিন্তু মানুষের পিছনের দিকগুলো আগে চিন্তা করা উচিত। কাউকে ঈর্ষা করা যাবে না, কাউকে মানে আত্মঅহংকার এই জিনিসটা তো থাকা চলবেই না। সে ছোট হোক, সে বড় হোক, তার লেভেল অনুযায়ী তার সাথে আমাকে চলতে হবে। হ্যাঁ, বা তার আছে আমার কেন নাই, এটা আমার ভাবা যাবে না। সবাই আমার কাছে সমান, সে গরিবই হোক, সে বড়লোকই হোক, আমার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকর্তা পুরাপুরি সুখী কাউকে করেনি, এটা কি আমরা বলতেই পারবো না। কিছু না কিছু কমতি অনুভূতির থাকে। ব্যাপার। তাই আপনি কি মনে করেন যে এই যে সৃষ্টিকর্তা সুখী করেননি, আমরা যদি দেখি যে মানুষ হিসেবে একজন পরিপূর্ণ সুস্থ মানুষ হিসেবে আমি যেটা বোধ করি, আপনি যদি একটু তাকিয়ে দেখেন যে আপনার কে যে আল্লাহ তাআলা গড়েছেন বা সৃষ্টিকর্তা গড়েছেন, আপনার দুটো চোখ, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে একজোড়া হাত, পা, কান, সব কিছু পরিপূর্ণ, এবং মানুষ হিসেবে দেখতে আপনি, আপনার গায়ের রং, আপনার মিষ্টি হাসি, তাই না ডিনা, সবকিছু মিলিয়ে কিন্তু আপনি খুবই পরিপূর্ণ একজন মানুষ। কিন্তু তারপরেও দেখা যায় যে মানুষ মানে সকলের ক্ষেত্রে আমরা যারা পরিপূর্ণ সুস্থ একজন মানুষ, আমরা কেন যদি সেটাতে সুখী নই, এরপরেও অনেক সময় আমরা ভাবি যে না আমার তো এটা নেই ওটা নেই। আমার শুধু মনে হয় যে সেই জায়গা থেকে যেই মানুষটির শারীরিকভাবেই প্রকৃতি তাকে হয়তো খানিকটা বঞ্চিত করেছে বলি, বা একটা দিক কম করেছে, তার কথা ভাবলে আমরা তো কতটা পরিপূর্ণ, কিন্তু তারপরেও কেন জানি কোথায় আমাদের একটা অতৃপ্তি, কোথায় জানি একটা ওই যে তোমার খালি সুখে খালি নাই, আমার সুখ, তোমার সুখই আমার সুখ, এইটা কেন জানি কমে যাচ্ছে দিন দিন। আসলেই কমে যাচ্ছে। ঠিক, মা তো মানে বলছে তুলনার কাছে শুনবো, নীরার কাছে শুনবো। আপু খুব ভালো লাগছে, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরি। দর্শক, আমাদের বন্ধুদের সাথে এই দারুণ আড্ডা থেকে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, ফিরবো আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমার সুখেই তোমার সুখ, নাকি তোমার সুখেই আমার সুখ, ব্যাপারটা সত্যি খুব ভাবার। একটা সময় ছিল আমরা আত্মীয় পরিজন প্রতিবেশী সকলের সুখে পুরোপুরি নিজেকে আলাদা এক সুখী মানুষ মনে করতাম। কিন্তু আজকাল আমরা এই আত্মকেন্দ্রিকতার ভিড়ে, এই যে যান্ত্রিকতার ভিড়ে অন্যের সুখ দেখে খুব একটা সুখী বোধ হয় আমরা হই না, বা হলেও সেটা প্রকাশ করি না, অথবা প্রকাশ করলেও সেটার মধ্যে নানা রকমের প্রশ্ন থাকে, কিন্তু থাকে। আসলে কি তাই? আমরা কি এখন অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি? শুনবো আপনাদের কাছ থেকে, তাই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আর আমরা শুনছি আমাদের বন্ধুদের কাছ থেকে। আবারও নীরাপুর কাছে আসি। নীরাপু, এই যে আপনি একজন শিক্ষক, শিক্ষকদের একটা বড় দায়িত্ব হলো প্রজন্মকে গড়ে তোলা, এবং তাদেরকে বলাই হয় যে জাতি মানুষ গড়ার কারিগর। সো এই যে পরের সুখে সুখী হওয়া বা যে কোনো কিছুতেই সন্তুষ্ট থাকা, সেই ব্যাপারটাও তো একটা চর্চার ব্যাপার, একটা শিক্ষার ব্যাপার, যেটা পরিবার থেকে শুরু হয়। এবং যদি প্রতিষ্ঠানের কথা বলি তাহলে সেখানে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। আপনার কাছে একটু জানতে চাই এই ব্যাপারে, যে এখন যে এই প্রজন্ম আমাদের যারা পরবর্তী আমাদের সন্তান তুল্য, তাদের মধ্যে এই ব্যাপারগুলো বীজ বপন করে দেওয়া, বা তারা কি ভাবছে সে অনুযায়ী তাদেরকে একটু নির্দেশনা দেওয়া, আপনার কাছে কি মনে হয় যে সেটা কতখানি আমরা করতে পারছি এখন? আসলে একটা ছোট বাচ্চা
বা আপনি শিক্ষার্থী যেটাই বলেন, ওরা কিন্তু কাদামাটির মতো। শিক্ষকদেরকে কিন্তু দ্বিতীয় অভিভাবক বলা হয়। বাবা মার পরে শিক্ষকের স্থান। একটা শিশুকে যেভাবে আপনি গড়ে তুলবেন, ও কিন্তু সেভাবেই গড়ে উঠবে। প্রথমে বাবা মাকে দেখে, বিশেষ করে মাকে, এরপর কিন্তু শিক্ষককে। তাদের কারো না কারো পছন্দের শিক্ষক থাকে। তো এখনকার যে প্রজন্মরা আছে, গড়ে উঠছে, আমি তো মনে করি এরা অনেক স্মার্ট, অনেক অনেক কিছু জানে, অনেক কিছু সম্পর্কে ধারণা রাখে। কিন্তু যেহেতু এখন একটা মানসিক বিকাশের যে একটা মূল বিষয়, যে খেলাধুলা, এই পরিমাণটা কিন্তু কমে গেছে। এবং পরিবারের অন্য সদস্যদেরকে হ্যাঁ, দেখা, তারপর দেখা যাচ্ছে যে সবার হাতে ডিভাইস। মাঠে বা বাহিরে খেলাধুলা করা, বা বাসায় কেউ একজন আসলে মন খুলে তার সাথে কথা বলা, বা কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আসলে যে মন খুলে কথা বলা, তাদেরকে খাবার পরিবেশন, বাবা মাও কেন জানি অনেকে অভিভাবকরা এই বিষয়টা থেকে সরে আসছে, গুরুত্ব দিচ্ছে না। এবং মানে তারা নিজেরা ব্যস্ত হবার কারণে বাচ্চাদের হাতে যে ডিভাইস, ওখান থেকে যে সরিয়ে আনবে যে তুমি কথা বলো, এই জিনিসটা কিন্তু ওরা করছে না। আমি অনেক বাচ্চাকে দেখি যে আমি সবাইকে বললাম খেলতে যাও, পড়া শেষ, সবকিছু শেষ, একটু সময় আছে খেলতে। দু একটা বাচ্চা খেলবে না, ও ক্লাসের মধ্যে বসে থাকে। কি সমস্যা সে শেয়ার আমাকে করছে না। ঠিক আছে, এই যে মানে একদম নিজেকে গুটিয়ে নেয়া, এটাকে কিন্তু আমি ভালোভাবে দেখি না। এবং কখনো কোনো বাচ্চা যদি ক্লাসে কথা না বলে, মাথা নাড়ে, আমি কিন্তু চেষ্টা করি কথা বলার জন্য, কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা শ্রেণীতে, বিভিন্ন শ্রেণীতে যদি বাচ্চাদেরকে বুঝিয়ে বলা হয়, ওরা কিন্তু বোঝে। রাইট। আর মানে বিশেষ করে এই বয়সটায় স্কুলের শিক্ষার্থীদের জন্য মিস বা টিচারদের কথা, সেটা একেবারে বলা চলে বেদবাক্য ফেল। হ্যাঁ, ওটা শুনতেই হবে। ওরা বলে যে তুমি কি আমার মিসের থেকে বেশি বুঝো, বাবা মাকে বলে তুমি কি আমার মিসের থেকে বেশি জানো, এটা মিস বলেছে, এটা স্যার বলেছে, এটাই মানে এটাই পারফেক্ট। হ্যাঁ, কিন্তু মানে ওদেরকে আমরা প্রচুর মোটিভেট করাটা ভীষণ জরুরি। কারণ কিন্তু আপনি যেটা বললেন, জি, ওই যে অনেক বাচ্চা হয়তো এরকম থাকছে, যেটা অনেকটাই বলা যায় যে তার মানসিক বিকাশটা এখানে বাধাগ্রস্ত হচ্ছে কোনো না কোনোভাবে। এবং তাহলে তার সেই বাচ্চাটার মধ্যে নিজের যা কিছু, তার বাইরে ভাবার ব্যাপারটা, সেটা তো আসলে তৈরি হতে পারবে না। আসলে তখন হয় কি, ওই বাচ্চাটার পিছনে সময় দিতে হয় অনেক, ওর কি সমস্যা এটা খতিয়ে দেখতে হয়, না হলে ও কিন্তু একা পড়ে যাচ্ছে। আমরা কিন্তু কাউন্সিলিং করি, যখন কোনো বাচ্চার খুব সমস্যা দেখি, বয়স উপযোগী না, সে বয়স উপযোগী আচরণ করছে না, বেশ কিছুদিন দেখার পরে কিন্তু আমরা বাবা মার সাথে যোগাযোগ করি। বাচ্চাটার সাথেও যেমন কাউন্সিলিং এর প্রয়োজন আছে, বাবা মার সাথেও আছে। অনেক সময় কিন্তু বাবা মা টের পায় না। যেমন আমি কিন্তু খেয়াল করছি যে আমার একটা শিক্ষার্থীর মধ্যে হয়তো সমস্যা, চোখে সমস্যা, ও দেখতে পাচ্ছে না, হয়তো পেছনে থাকলে বোর্ডটা পারছে না বা বুঝতে পারছে না। আমার কিন্তু বারবার নক করতে হয় যে তুমি কি এটা দেখতে পাচ্ছ, পিছনে যারা পিছনে বসে বোর্ডে লেখার সময় কিন্তু আমরা বলি, এই পিছনে কারা আছো, দেখতে পাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে। অনেক সময় বাবা মা কিন্তু এটা বুঝে পারে না। আর এখনকার সময়ে বাবা মা দুজনেই কিন্তু চাকরিজীবী বেশিরভাগ ক্ষেত্রে। তো ওনারা যখন বাড়িতে ফিরে আসেন, ক্লান্ত থাকেন, ছেলে মেয়েদেরকে যে একটা পর্যাপ্ত সময় অনেকে চাইলেও দিতে পারেন না, বা হয়তো ছোট ছোট এই ব্যাপারগুলো খেয়াল করতে পারেন না। তখন কিন্তু শিক্ষকদের এই ছোট্ট একটা কথা তখন দেখা যায় যে ওনাদের কিন্তু অনেকটা উপকারে আসে। ঠিক। এবং বাচ্চাদেরকে প্রচুর মোটিভেট করতে হবে। মানে পরবর্তী আমাদের যারা প্রজন্ম, যারাই হচ্ছে প্রধান হবে হয়তো আমাদের দেশের এক সময়, তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে ছোট্ট একটা আপনার অবজারভেশন পুরো সিচুয়েশনটাকে অনেক সহজ করতে পারে। আর আমি মনে করি আসলে বাচ্চাদের কোনো ভুল নাই, একদম সুন্দর কথা বলেছেন। বাচ্চাদের কোনো ভুল নাই, ওরা অনেক ভালো, অনেক সুন্দর, অনেক চমৎকার। সেই জায়গায় শুধু আমাদের দায়িত্ব অবশ্যই ওদেরকে সমস্ত কিছু সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। ওরা বুঝবে না, একটা 10 বছরের বাচ্চা বা একটা 15-16 বছরের বাচ্চা কিন্তু বুঝবে না, একটা আবেগের বয়স। আমি যদি ওর হাতটা ধরি, ওর মাথায় হাত বুলিয়ে দিই বা কাছে ডেকে আমি বলি এটা ভুল হচ্ছে, এটা কিন্তু এটা না, সাথে সাথে বুঝে যাবে। কিন্তু এই বয়সটাতে যদি শাসন করি সবার সামনে, কারণ আমাদের সময় আমাদের বাবা মায়েরা সবার সামনে কিন্তু বকা দিয়েছে, এটা কিন্তু খুব আত্মসম্মানে লাগে। এখনকার বাচ্চারা কিন্তু প্রতিবাদ করে, ভীষণভাবে রিয়াক্ট করে, তুই করে বললেও কিন্তু রিয়াক্ট করে, আমার তো মারাত্মক। হ্যাঁ, তো এই বিষয়টা খুব খেয়াল করতে হয়, খুব কাছের। এবং সেটা সবাই না, দুই একজনই বলা যাবে, দুই একজন বন্ধু ছাড়া
তুই শব্দটা আমার কাছে গালির মতো লাগে, আমি পারি না সবার কাছ থেকে নিতে। তো অনেক কিছু এটা আসলে একদম খেয়াল ঠিক করতে বলেছেন। হয়। এই ব্যাপারে রওনক আহমেদের কাছে আসি। এই যে আসলে আমরা বলছি যে তোমার সুখই আমার সুখ, যেটা শিক্ষার ব্যাপার, আপনি যেমন বললেন মায়ের কথা, তেমনি একইভাবে আপনি যখন পড়ালেখা করেছেন শিক্ষক গুরুজন তাদের কাছ থেকেও তো নিশ্চয়ই শিখেছেন যে ওই যে আমরা সকলের পাশে থাকব যে কোনো বিপদে আপদে, এবং সুখ বলি দুঃখ বলি শেয়ার করে নিলে কিন্তু কোনো কিছু কমে না, বরং সেটা আরো ভালোভাবে ভালো কিছু পাওয়া যায়। রাইট। সো সেই শিক্ষার সাথে যদি বলি যে সময় এতটা, এই যে সময় আপনার ছোটবেলা থেকে এসে পেরিয়ে এখন যখন আপনি আপনার কন্যার সময়ে দেখলেন, তখন পার্থক্যটা আসলে কিভাবে করেন? পার্থক্যটা হলো এরকম, যখন আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে মানুষের একটা পারিবারিক একটা থাকে, যেখান থেকে মানুষ বড় হয়, যেখান থেকে মানুষ শিখে সব কিছু, তো সেই জায়গা থেকে মানুষ আমরা সেইভাবেই তৈরি হয়ে যাই, বাবা মামার আচার নেচার সব কিছু। এবং বড়রা সামনে আসলে সালাম দেওয়া, তাদের সামনে যাওয়া, ছোট ভাই বোনদের সাথে কথা বলা, এখন কিন্তু এই জিনিসগুলা নাই। আমরা ম্যাডামদেরকে সম্মান করেছি, ভয় পেয়েছি, এখনকার বাচ্চারা ভয় কিন্তু খুব একটা পায় না। তবে আপু যেটা বললো যে এটাও ঠিক কথা, যে যে বাচ্চার আচরণ যেরকম তার সাথে কিন্তু সেরকমই বিহেভ করাটা উচিত, বুঝিয়ে। হ্যাঁ, বুঝিয়ে। এখন আমি যদি মারধর করি, সে কিন্তু আমার ক্লাসে আর আসবে না। মারধর করার সুযোগই তো নেই। না, মারধর করার তো সুযোগই নাই। বা আমি একটু রেগে কথা বললাম, ওই মিসের ক্লাস করবো না, ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। আমিও একটা সময় ক্লাস নিয়েছি, তো দেখা যাচ্ছে যে যে বাচ্চাটা যেরকম, যে এখন পড়তে চাচ্ছে না, লিখতে চাচ্ছে না, তাকে একটা হয়তো ছবি আঁকা, বা হয়তো তোমাকে আমি এটা করলে এটা দিব, হ্যাঁ, একটা চকলেট দিব বা এই গিফটটা দিব, এই আশাতে কিন্তু সে কিন্তু সুন্দর করে কাজটা করলো। কিন্তু যদি আমি তাকে এইভাবে বলতাম, সে তো কোনোদিনই করতো না, এবং সবাই তখন ওই মিসের ক্লাসই ভালো লাগে। সেটা আপনি একজন শিক্ষক হয়ে সেই অভিজ্ঞতার কথা বললেন, কিন্তু আমি যদি ওই যে আপনার ছোটবেলার কথা, যখন আপনাদের সময়ে শিক্ষক মানে একদিকে যেমন অতি সম্মানীয় ব্যক্তি, তেমনি কিন্তু অতি ভয়েরও একজন মানুষ। ভয়েরও একটা বিষয়, ওই যে বললাম দাঁড়িয়ে আছে, বসা তো অনেক দূরে থাকুক, তার থেকে আরো 5 হাত দূরে চুপচাপ দাঁড়িয়ে যেন কি মানে একটা কাকে যেন দেখে ফেললাম, সামনে যেতে পারবো না, ভয় লাগবে, বা একটা প্রশ্ন করব সেখানেও মানে একটা ভয়, এক ধরনের মানে ভয় বলতে এটা আসলে যে শ্রদ্ধাবোধের মাধ্যমে সেই পার্থক্যটা আপনি এখনো বুঝি। এখনো আমরা স্যার ম্যাডামকে দেখলে কিন্তু সালাম দিই, সেখানে দাঁড়াই, দুইটা কথা বলি। এখনকার জেনারেশনের মধ্যে সেই জিনিসটা একটু খুব কম। আসলে ওই যে বললাম যে আমরা দোষারোপ করতে চাই না, শুনবো সে ব্যাপারে। তুলনার কাছে আসি, যে তুলনা যেরকম মা বললো যে মায়েদের সময়, আমি যদি তোমার কথা বলি যে তোমার সময়ে ধরো তোমাদের পরেরও তো আছে অনেকে, হ্যাঁ, তুমি এখন অনার্সে পড়ছো সেকেন্ড ইয়ারে, তোমাদের পরের হয়তো যারা স্কুলে, সেই জায়গায় তুমি কি পার্থক্য দেখতে পাও যে তোমরা স্কুলে থাকতে হয়তো ক্লাস 5, 6, 7-এ টিচারদের সাথে যেই সম্মান নিয়ে কথা বলতে, তারপরে তোমার বন্ধু, স্কুলের ছোট ভাই বোন, তাদের যে কোনো ভালো কিছুর ব্যাপারে যেভাবে সহযোগিতা করতে, এখন যারা, তারাও কি একইভাবে ওই যে মানে তোমার সুখে আমার সুখ, তোমার কোনো কিছু একটা ভালো হলে আমার ভালো, সেই মানসিকতা নিয়ে সহযোগিতা করে? আমি নিজের কথা যেমন বলি, আমি মানুষকে মানে নিজের মধ্যে সুখ খুঁজে পাই। যেমন পরিবারের সুখের মধ্যে আমি সুখ খুঁজে পাই, কিন্তু বন্ধুত্বের হেল্প বলেন বা মানে আর সকলের মধ্যে আমি সুখ খুঁজে পাই। তো সেই জন্য মানে বিষয়টা খুব ভালো লাগে। আর সে ছাত্র আর শিক্ষকের মানে এটা বন্ধুর মতন থাকা উচিত সম্পর্কটা। সেটা তো সব সময়, তো অনেক সময় আমরা দেখি না যে হয়তো শিক্ষার্থীরা মনে করছে আমার শিক্ষক তো আমার বন্ধু, তখন ওই আসলে শ্রদ্ধাবোধের যে ওই জায়গাটা তখন আবার দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আবার তখন ওই জিনিসটা থাকছে না, শ্রদ্ধাবোধের বিষয়টা বোধহয় তখন আর খুব যেমন মানে এখনকার মানে নার্সারিতে যান, মিস আপনাকে দেখতে আজকে সুন্দর লাগছে, এই কথাটা বলার সাহস কিন্তু আমাদের সময় ছিল না। আমি এটাই তখন জানতে চাচ্ছিলাম যে সময়ের সাথে যে আসলে খুব ছোট ছোট ব্যাপার পার্থক্য চোখে পড়ার মতো এসেছে। শুনবো আরো আপনার কাছ থেকে। আমাদের জুমে আমাদের বন্ধুরা এক এক করে যুক্ত হচ্ছে। আজকে অনেক দিন পরে সাজিয়া আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুদূর কানাডা থেকে প্রিয় রাশিদা আপু যুক্ত হয়েছে, সেই হিমশীতল সকালবেলা, এবং নাহিদা নেলি আপু যুক্ত হয়েছে। সবাইকে অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছা জানি। আমার মনে হয় একটা ছোট্ট ব্রেক থেকেই ফিরি, একটা ব্রেকের যেহেতু সময় হয়েছে, তারপরে সে শুরু করি বন্ধুদের সাথে আবার। এর মধ্যে শানু আক্তার আপু চলে এসেছে। শানু আক্তার আপুকে অনেক শুভেচ্ছা। দর্শক, আমরা বন্ধুদের কথা শুনবো আরও বেশ অনেকটা সময়। সেই সময়ের মধ্যে আপনাদেরকেও চাই, যারা এখনও মানে একেবারেই নতুন যুক্ত হননি, তাদের জন্য আরও একবার আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। যুক্ত হওয়া খুব সহজ, যুক্ত হবেন, এসে শুনবো আপনাদের মনের কথাগুলো ছোট্ট একটা বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। তোমার সুখে আমার সুখ। আমি কিন্তু সত্যি এই কথাটা বিশ্বাস করি এবং আমি চেষ্টা করি আমার আত্মীয় পরিজন সকলের সাথে, বন্ধুদের সাথে তাদের সুখে সুখী হতে। তাদের কোনো রকম যদি দুঃখ বেদনা, কোনো দুঃসময় হয়, সেই সময় পাশে থেকে সেই দুঃখটা পুরোপুরি না হলেও নিজের মতো করে সেটা বুঝে তার সাথে পাশে থাকতে। জানি আপনাদের ভিতরে একই রকমের ভাবনা, অথবা আপনি কিভাবে ভাবছেন। যাই হোক, আমরা সেটা প্রতি শ্রদ্ধা রাখতে চাই, সবসময় রাখি, আজও শুনবো। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আর এর মধ্যে আমাদের সাথে বন্ধুরা আছে। সো আমি প্রথমেই রাশিদা আপুর কাছে শুনি। রাশিদা আপুর মিষ্টি মুখ, এবং সত্যি রাশিদা আপু, যখন আপনাকে ওই যে আপনার বাগানে দেখতাম, এখন তো শীতের জন্য, এবং দেখতে পাচ্ছি যে কুয়াশা কুয়াশা একটুখানি গ্লাসের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, রোদও আছে আবার একটু কুয়াশাও আছে। এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে, এবং এই ভালো লাগাটা দেখানো না বা বলার জন্য বলা না। যখন দেখতাম যে একটা সুন্দর মানে সবুজ একটা বাগানে সজীব একটা সকালে আপনি বসে এমন হাসি নিয়ে আনন্দের সাথে আমাদের সাথে কথা বলছেন, সত্যিই খুব ভালো লাগে এমনটা দেখে। থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। আমার খুব ভালো লাগলো শুনে। সবাইকে প্রথমেই আমাদের স্টুডিওতে যারা আসছেন এবং আপনাকে সহ সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ সকাল। অনেক ধন্যবাদ। আমাদের আসলে একটু ঠান্ডা পড়েছে এখন, সো আমি তারপরে এই যে দেখেন জানলার পাশে বসে চেষ্টা করছি সবাইকে একটু ভালো রাখতে। একটু ভালো প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কিন্তু মনটা একটু সজীব হয়ে যায়, একদম এটা আমার ধারণা। একদম আমার কাছে ঠিক। তাই ভালো লাগে। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি উপভোগ করছেন, এবং মানে আমার সাথে মাইন্ডসেটটাও মিলে গেছে, খুব ভালো লাগলো। তো আজকের বিষয়টা বলেন, কি বলতে পারি? এই যে রাশিদা আপু, তোমার সুখে আমার সুখ, ছোটবেলায় এই কথাটা আমরা সবাই কম বেশি সব থেকে বেশি শুনতাম মায়ের কাছে। কোনো কিছু খাওয়াতে গেলে, কোনো কিছু, আমরা হয়তো নতুন জামা নিচ্ছি, আম্মু তুমি এটা নাও ওইটা নাও। আমি আমার ভাবনাটা থেকেই আর কি জিজ্ঞেস করছি, আপনার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা কি একই রকম, যে মা এই কথাটি বলতেন যে তোমরা সুখী হও, তোমরা বড় হও, তাহলেই তো আমার হবে? জি, আসলে আমি তো একদম নানি থেকেই, কারণ আমরা পিঠাপিঠি 3 ভাই বোন ছিলাম। তো যেহেতু মানে 3 বছরে 3 জন, সেহেতু আগে পিছে 2 ভাইকে রেখে আমাকে ছোটবেলা 1.5 বছর বয়সে নানির কাছে দিয়ে দিয়েছিল, মানে একটু বড় করার জন্য, টেক কেয়ার করার জন্য। সো সেখান থেকে নানিও এবং মাও সবসময়ই তো মায়েরা, এখন স্টিল এখনো আমি যখন কেউ খেতে নেয় বা কেউ কোনো একটা ড্রেস পছন্দ হয়, আমি একটু শৌখিন, আমার ছেলে মেয়ের চেয়ে বেশি। মেয়েটা যদিও টিনেজার, মেয়েটা যদিও দেখে আমার দিকে তাকায় কোনো একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, ও জানে যে আম্মু ওর চেয়ে বেশি শৌখিন, ও একটু ধীর স্থির শান্ত, আমি এখনো এরকম হইনি। তো আমার দিকে তাকিয়ে বললো যে আম্মু এটা তুমি নিবা? আমি বলছি না মা, তুমি নাও, তুমি নিলেই তো আমার ভালো লাগবে, তুমি পড়লে আমি দেখবো, তাতেই তো আমার সুখ। তো এই যে এটা মায়ের থেকে আসছে, মাও এরকম আমাকে বলতো ছোটবেলা মার্কেটে নিয়ে গেলে, যখন আসলে একটা ছোট্ট ঘটনা বলি, খুবই ছোট। সেটা হলো বিয়ের পরে, আমি তো ব্যবসায়ী মেয়ে ছিলাম, যখন চা চাইতাম তাই নিতাম। তো বিয়ের পরে যখন মার্কেটে গেছি, তখন আগের মতো আমি ওদিকে লুক করি না, মানে দামি শাড়ি বা খুব একটা উজ্জ্বল সেরকম ওইদিকে একটু লুক করি, একটু নিচে লুক করি, কারণ আমি বিজনেসম্যানের মেয়ে। কিন্তু আমি নিজেই সবসময় চাইতাম চাকরিজীবীর কাছে আমার কাছে লিমিটেড আয়ের মধ্যে বিয়ে হবে, আস্তে আস্তে আমি শৃঙ্খলায় আসবো। তো সেই হিসাবে সেরকম বিয়ে হয়েছে, কিন্তু দোকানে যে আমি আর উপর দিকে তাকাই না। কিছুদিন পরে আমার আম্মা খেয়াল করলেন যে কি ব্যাপার, তুমি নিচ্ছ না কেন? তো আমি একটা কম দাম, মানে আগের তুলনায় একটু কম দামে একটা শাড়ি নিলাম। হ্যাঁ। তো টান দিয়ে দেখছি, তখন মা বললেন যে আচ্ছা আমি যে কদিন বেঁচে আছি তোমার কেন চিন্তা করতে হবে? তো আমার নাম ধরে বললো, তুমি যে ছিলে আমার কাছে বিয়ের আগে, এখনো তুমি তাই।
যতদিন একদম। আমি বাঁচবো তুমি সেরকমই, তুমি যেটা নিবা সেটাই আমার সুখ, তোমার যেটা তৃপ্তি হবে সেটা দেখলে আমি পরম শান্তি পাই। তুমি এটা বুঝো না কেন? তুমি কেন এরকম করো? তোমাকে হিসাব করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। এই যে মায়েদের কথা, যুগ যুগ চলে গেল, মা কিন্তু মাই থাকবে, মায়ের ভালোবাসা মাতেই থাকবে, এবং একদম। মায়ের খাওয়া দাওয়া সবকিছু তৃপ্তিতে, সন্তানের তৃপ্তিতেই মায়ের তৃপ্তি, মায়ের ঠিক। শান্তি। এবং আর এটা কিছুই দেখে না, কিন্তু মায়ের আমরা হাতে গড়ে দিয়েছে। উঠি রাশিদা আপু, আমাদের ভিতরে জি। এই যে একটা সুন্দর ভাবনা, যে হ্যাঁ জি। অন্যের সুখে অন্যের ভালোতে আমরাও ভালো থাকতে পারি, আমরাও সুখী হতে পারি। এটা কিন্তু আমরা বেশিরভাগই আমরা শিখি প্রথম মায়ের কাছ থেকেই, তারপরে তো পরিবারের অন্য কিন্তু যারা আছে তাদের কাছ থেকে। এখনো কিন্তু প্রবাসে, যে কালকে এক আপু এসছে, তার কোনো একটা ব্যাপারে একটু কষ্ট পেয়েছে, সে তার ফ্রেন্ডের সাথে আর কি, যার সাথে বিয়ের কথা চলছে, মোটামুটি এগিয়েছে। তো এখন একটা দুঃসংবাদ, সে এখন কান্না করার একটা কাঁদ তো লাগে, কারো কাঁধে মাথা রেখে কাঁদতে হয়। আমাকে বললো, আসো আপু তুমি কি করো? আমি বলছি, চলে আসো, চটপটি বানাইছি। ও এসে সেই দুপুরবেলা 1টার সময় এসছে, সন্ধ্যা 7টার সময় গিয়েছে, আমাকে নিয়ে বাইরে যে বসে গল্প করা। এই যে ওর সুখে আমার সুখ, ওকে একটা বোঝানো, ওর রাইট। কষ্টটাকে আমি অ্যাডপ্ট করেছি। আর ওকে আমি অনেক চেষ্টা করছি একটু মানে লো করতে, যে ও ক্রেজি যাতে না হয়। বিদেশে তো কেউ নেই আপনজন, কেউ সময় দেয় না। রাইট। সময়ের দরকার হলে রাশিদা আপুকে এটা খোঁজে, কিন্তু এটা অনেক বড় ব্যাপার রাশিদা আপু কিন্তু রাশিদা কষ্ট আপু। পায় যখন ওরা ছেড়ে যায়, তখন কিন্তু রাশিদা আপু কষ্ট পায়, এটা কিন্তু কেউ বুঝে না। না রাশিদা আপু, বিশেষ করে আমরা আশেপাশে হয়তো এমন মানুষ আমাদের অনেক আছে, বন্ধু হয়তো অনেক আছে, যার সাথে আমাদের আনন্দের কথাগুলো আমরা অকপটে বলতে পারি, কিন্তু মন ভারী হলে একটু কষ্টের কথা, সেটা কিন্তু সবাইকে বলা যায় না, চাইলে সবাই পারেও না সেটা আসলে নিতে। এটা অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ সাজিয়া আপু, তোমাকে আজকে অনেক দিন পরে পেয়েছি। তোমার সাথে আরেকদিনও কিন্তু ঝগড়া করেছিলাম, এটা নিয়ে অভিযোগ দিয়েছিলাম। কি হয়েছে গো তোমার আজকাল? বেশি ব্যস্ত? বরের সাথে বেশি ঘুরে বেড়ানো হচ্ছে? এখন অবশ্য অনেকটা কমিয়ে গিয়েছে আপা, অত ঘোরা হচ্ছে না বাচ্চাদের পড়াশোনার জন্য। এই সময়টা দেখা যাচ্ছে দুজনেরই টিচার বাসায় আসে, আচ্ছা। অনেক সময় হয়েও ওঠে না, সুযোগ পাইলেও হয় না। কিন্তু খুব মিস করি আপনাকে, অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে আপু। এই যে মুখগুলি দেখলাম, খুব ভালো লাগছে। আমি মিস করতে চাই না, কিন্তু হয়ে যাচ্ছে একটু বুঝতেছি না। তারপরেও সময় সুযোগ করে অবশ্যই চেষ্টা করবে যুক্ত হতে, কারণ আমরা সত্যি মিস করি অনেক। আর এর মধ্যে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা যুক্ত হয়েছে, শুনবো তোমার কথা। তবে তার আগে আমি একটু শুভেচ্ছা জানিয়ে নিই। রেবেকা কবির আপু, সুরায়া রহমান আপু, মরিয়ম বেগম আপু, হাসিনা আপু, শারমিন ফারজানা মিষ্টি আপু, এবং আমাদের শ্রদ্ধেয় নীলিফার করিম আপু যুক্ত হয়েছেন। আপু সেই দিন স্টুডিওতে ছিলেন। অনেক 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 ধন্যবাদ, সবাই যুক্ত হয়েছেন, নিশ্চয়ই শুনবো সবাইকে। তবে সাজিয়া আপু, এই যে এত ব্যস্ততার ভিড় আজকে যুক্ত হয়েছো, তোমার কাছে একটু শুনি। তুমি যুক্ত হয়েছে, সেটা তো আমার অনেক বড় সুখ। সেটা কি তোমারও সুখ? Yes. অবশ্যই আপনাকে গল্প করতে পারছি, সময়টা দিতে পারছি, অবশ্যই ভালো লাগছে, শান্তি লাগছে। চা খেলাম মাত্র, আর আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমার হাতেও আছে। স্টুডিওতে আপনাকে খুব ভালো লাগছে। ওই যে রৌনকা আন্টি আছে আর হ্যাঁ। তুলনা, আমি ওদের ছেলের সাথে একটু কাজ করছি, ওই রৌনকের সাথে ওভাবেই চিনি। আচ্ছা। স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে দেখে। সে রাজশাহী থেকে এসেছে হ্যাঁ, আমার শহর স্টুডিওতে। থেকে। আপনার শহর রাজশাহী? তাহলে তো আমারও অনেক ঘোরা হবে, ওদের বাসায় ঘুরবো, আপনার বাসায় ঘুরবো, হ্যাঁ। আম খাবো, আমি কিনে যাবো তো। শিওর, অবশ্যই। অনেক 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 ধন্যবাদ সাজি আপু। শত ব্যস্ততার ভিড়েও আমাদের বন্ধুরা এই যে যুক্ত হয়, সেটা কিন্তু ভালোবাসার টানে। এবং এখানেও বলতে হবে যে তোমার সুখেই আমার সুখ, কারণ জানে যে আপুরা না আসলে আমাদের ভালো লাগে না, আমাদের মনটা ভার হয়ে যাবে, তাই কিন্তু আপুরা শত ব্যস্ততার মাঝেও যুক্ত হয়। এই নামই তো বন্ধুত্ব, এর নামই ভালোবাসা। একটা ছোট্ট ব্রেক নিয়ে এসে বাকি বন্ধুদের কথা শুনবো। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতি দিতে চাই, আপনারা কোথাও যাবেন না। আড্ডা একটু একটু করে জমে উঠছে, আরও অনেক বেশি প্রাণবন্ত হচ্ছে। থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব এই যে দারুণ একটা প্ল্যাটফর্ম, সেটা দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। আর এই
প্ল্যাটফর্মটার যাত্রা শুরু হয় 2021 সালের 1 নভেম্বর। দেখতে দেখতে কিভাবে সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে এবং প্রায় 3 বছর অর্থাৎ তৃতীয় জন্মবার্ষিকী পেরিয়ে আমরা চতুর্থ বছরে পা দিতে যাচ্ছি আর কদিন পরে, এবং সেটার উদ্দেশ্য একটাই ছিল নারীদের জন্য একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তাদের সুখ দুঃখের মনের সকল কথা বলতে পারবে। আমরা বোধহয় একটু একটু করে সেই সফলতার পথে অনেকটা হেঁটেছি এবং আমরা বিশ্বাস করি যে তোমার সুখেই আমার সুখ। আর সেই বিশ্বাস, সেই ভাবনা থেকেই তো নেক্সাস লেডিস ক্লাবের জন্ম। আমরা জানি যে আপনাদের ভিতরেও এমন ভাবনাই কাজ করে, তাই অবশ্যই যুক্ত হয়ে সেই ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন। আর আমাদের বন্ধুরা অনেক গুণে গুণান্বিতা, যেমন আমাদের রৌনকর আহমেদ একদিকে রন্ধনশিল্পী, আবার আপনি লেখালেখিও করেন, গান লেখেন, কবিতা লেখেন। আমার মনে হয় লেখা থেকে যদি কিছু শুনি, 4 লাইন শুনি। লেখা থেকে আমি লেডিস ক্লাবের জন্য আমার লেখা আজকে লিখে নিয়ে আসছি। লেডিস ক্লাব নিয়ে নেক্সাস টেলিভিশনের পরিবেশনায় লেডিস ক্লাবের আয়োজনে মা মেয়ে এসেছি তাদের আমন্ত্রণে। ওখানে কিছু আপুর উপস্থাপনায় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এই আয়োজনে। জীবনের কিছু গল্প নিয়ে হয় কিছু কথা, নারীদের বুকের মাঝে লুকানো জমানো কিছু ব্যথা, যত সুখ দুঃখ বেদনার কথা। জীবন যুদ্ধে লড়েছি সকল নারী আমরা, এইভাবে দিন শেষে নারী হলেও আমরা মানুষ। সকলে বুঝতে হবে, ভাবতে হবে, নারীর রক্তে মাংসে গড়া মানুষ। ধৈর্য ধরে সহ্য করে মেরুদণ্ডী হয়ে বেঁচে থাকতে হয় জগৎ এই সংসারে। বাহ, অনেক ধন্যবাদ। লেডিস ক্লাবকে নিয়ে আপনি লিখেছেন, সেজন্য অনেক 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 ধন্যবাদ। ভালো লাগলো। আমরা শুনবো আরও কথা, তবে দেখতে পাচ্ছি যে জুমের স্ক্রিনটা এক এক করে বন্ধুদের আগমনে যুক্ত হওয়ায় ভরে উঠছে। আরও একজন বন্ধু শারমিন জাহান এবং দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, শুনবো। তবে তার আগে একটুখানি আসি, নীলিফার করিম আপার কাছে আসবো। আপা, আপনার গানের সুর সেদিন ভীষণ মুগ্ধ করেছে, আর কথা সেটা তো বলাই বাহুল্য। আপনিও একজন উপস্থাপক, রেডিওর একজন সঞ্চালিকা। আপনার কাছে একটুখানি 2 লাইন গান শুনে তারপরে আপনার ভাবনার কথা না হয় শুনবো। আমি সুখী হলে। আপা আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে। রেডি ছিলাম না। আচ্ছা, জি। আমি সুখী হলে দুঃখই যদি পাও তুমি, তবে সে সুখ আমি চাই না। আমি সে সুখ আমি চাই না। 2 লাইনই গাইলাম। বাহ, চমৎকার। এবং আপা, এই যে আপনার গানের ভিতরে দিয়ে যে শব্দগুলো বললেন, সেটার আসলে মর্মার্থ আপনার কাছে কতখানি গুরুত্ব বহন করে? আমরা তো আসলে যেটা হচ্ছে নারীদের ব্যাপারে, আমি আজকে এই লেডিস ক্লাবের ইয়েতে লিখছিলাম যে আমরা নারীরা, আমরা খালি কি সবাইকে সুখ দিয়ে যাবো নাকি নিজেরাও সুখী হবার চেষ্টা করব। তা আমরা সবাইকে সুখী করতে গিয়ে দেখা যায় অনেক সময় নিজের সুখটাকে অনেক বিসর্জন দিই। তবে সেটা চেষ্টা করতে হবে যে আমার নিজেকেও সুখী করতে হবে এবং বোঝাতে হবে অন্যদেরকে যে আমারও সুখটা প্রয়োজন আছে। কারণ আমরা যখন সবাইকে সুখ বিতরণ করতে থাকি তখন তারা এটাকে গ্র্যান্টেড নিয়ে থাকে, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, যে ওর কাছ থেকে তো আমরা এটা পেয়েই থাকবো। তো আমার মনে হয় যে এটাও বোঝাতে দিতে হবে যে এটা সুখ, শান্তি, বিশ্রাম, হ্যাঁ, আমার নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, সেই জিনিসগুলো অন্যদেরকে বুঝতে হবে যে না, আমি যে নারী, আমি সবাইকে সুখী করব, তবে আমারও সুখের প্রয়োজনীয়তা আছে। তো যেটা হচ্ছে যে অনেক সময় গানটার মধ্যে যেটা আছে, এটা তো সন্ধ্যার একটা গান, সন্ধ্যা মুখোপাধ্যায়, যে আমি সুখী হলে দুঃখ যদি পাও তুমি, তবে সে সুখ আমি চাই না। তো এটা মনে হয় যে রোমান্টিকতার মধ্যে চলে, কিন্তু যদি আমরা বাস্তব জীবনটা ভাবি তাহলে বোধহয়
অন্যকে অনেক ক্ষেত্রে। সুখী করতে গিয়ে আমি দুঃখী হব না। না, সেটা যেমন তেমন আসলে আমাদের বোধহয় এটাও মাথায় রাখা উচিত যে আমার একচ্ছত্র সুখের জন্য আমি অন্যের যেন ক্ষতি বা দুঃখের কারণ না হই, যেটা আজকাল বোধহয় একদম ঠিক। হরহামেশাই আমাদের আশপাশে এমন চোখে পড়ে, যে আমরা শুধু নিজের, বাংলায় যেটাকে বলেন আখের গোছানো, নিজেরটাই দেখি, নিজের জন্য সমস্ত করি, হয়তো নিজের সন্তান বা পরিবার, এর বাইরে আমার কোনো আচরণ, আমার কোনো অ্যাক্ট, সেটার জন্য হয়তো অন্যেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যের সুখ তো দূরে থাকুক, হয়তো দুঃখটাকে আমি খুব বেশি ত্বরান্বিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছি, সেটাও কিন্তু আজকাল খুব বেশি হচ্ছে আবার, তাই না? শুনবো আমরা আমাদের বন্ধুর কাছ থেকে এই ব্যাপারে একটু। রেবেকা আপু, দেখি রেবেকা আপুর ভাবনা আমার ভাবনার সাথে মিলে কিনা। শুভ সন্ধ্যা সুবর্ণা, অনেকদিন পর পেলাম তোমাকে। ভালো আছো? ভালো আছে আপু। তাই। আসলে আজকের বিষয়টা নিয়েই বলি, খুব সুন্দর একটা বিষয়। তোমার সুখে আমার সুখ। আসলে সুখটা হচ্ছে কি, পরিবারের তো অবশ্যই মেয়ে, আমি বলবো পরিবারের সুখেই আমার সুখ, এটা আমি মানি। আর আমি যদি ভালো থাকি তাহলে পরিবার আমাকে সুখ দিবে। আমি যদি তাদেরকে ভালোবাসতে পারি, সুখ দিতে পারি, তাদেরকে সবকিছু পরিপূর্ণ, হ্যাঁ, মেয়ে হিসাবে আমারও কিছু চাওয়া পাওয়া থাকবে। তার মানে এই না আমি আমার পরিবারকে বিসর্জন করে বা আমার নিজেরটা সবসময় চাইবো, এ ধরনের শিক্ষা আমার নাই বা আমি পাই নাই। আমি চাই কোনো মেয়ে যাতে এই শিক্ষাটা না পাক। হ্যাঁ, আমার শিক্ষা থেকে আমি আমার সুখ হচ্ছে এমন একটা জিনিস যে সব সময় ভাবতে হবে যে আমি যেখানে আছি, যে অবস্থানে আছি, আমার চেয়েও খারাপ অবস্থানে অনেকেই আছে, সেই হিসাবে আমি অনেক ভাবছি। এটা ভেবে যখন মানুষ শান্তি পায়, যেমন হসপিটালে গেলেই বলি, দেখা যায় যে আমি একটু অসুস্থ হলে দৌড়াই হসপিটালে বা ডাক্তারের কাছে। আমার চেয়ে যখন দেখি আরেকজন রুগী অনেক বেশি অসুস্থ, তখন কিন্তু নিজে অনেক বল পাই যে না, সে তো আমার চেয়ে অসুস্থ কিন্তু আমি তো ভালো আছি। রাইট। এটা ভেবেও কি সুখ লাগে কিন্তু। আর আরেকটা জিনিস, আজকাল ছেলে মেয়েরা বেশি চিন্তা করে কি আমি নিজে একা থাকবো, একা সংসার করবো, কিন্তু এটা আমি বলবো এটার মধ্যে অনেক কষ্ট কিন্তু। অনেক হ্যাঁ, কষ্ট, 10 জন অনেক জটিলতা, অনেক অনিশ্চয়তা, তাই না আপু? ঠিক। একদম। আপু অনেক ধন্যবাদ। শুনবো আরো বন্ধুদের কথা। আবার একটা ব্রেকের সময় হয়েছে, যথারীতি আমরা যাচ্ছি একটা ব্রেকে। ব্রেক থেকে এসে বন্ধুদের কথা শুনবো, ততক্ষণে আরো বন্ধুরা নিশ্চয়ই যুক্ত হয়ে যাবেন। ফিরছি, আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। তাড়াতাড়ি ফিরে এলাম কারণ জানি যে তাতে আপনারা সবাই খুশি হবেন, সবাই অপেক্ষায় থাকেন, শুনবেন আমাদের বন্ধুদের কথা, আবার অনেকে যুক্ত হবেন, তাই সেটাতেই তো আমাদের সুখ। তাই ফিরে এলাম। আর জানি অনেকেই যুক্ত হচ্ছেন আর হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, আমরা কখন থেকে কথা বলছি, আপনার লেখা লেডিস ক্লাবকে নিয়ে একটা সুন্দর কবিতাও শুনেছি। এখন একটা গান হলে কিন্তু দারুণ জমে যায়। আমার মনে হয় নীরা আপু একটা গান, আপনার কথা শুনে আমার বারবার মনে হচ্ছে যে আপনার কণ্ঠে একটা গান গাওয়ার ভাব আছে। তখন আপনার কাছে শুনেছি, নীলুফার আপনার কাছ থেকে, আপনার কাছে একটু শুনি। তাহলে আমার সাথে আপনাকে এবং আরো যে দুজন আছে হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই, ভাবনার অবশ্যই, আমি চেষ্টা করবো। করবো অবশ্যই। সুর মিলাতে হবে। আচ্ছা, অবশ্যই। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমিও যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। ওখানে সবাই, এখানেও সবাই গানটা গাচ্ছে, ও প্রিয়। থ্যাংক ইউ। এই না হলো লেডিস ক্লাব, যে আমরা আসলে এই যে সবাই সবার সুখী সুখী, এটা তার প্রমাণ।
যেখানে আমরা গান গাচ্ছি ওখানে কিন্তু আমাদের বন্ধুরা গুনগুন শুরু করে দিয়েছে। অনেক ধন্যবাদ নীরাপু। এবং এই গানটা খুব একটা মানে জনপ্রিয় সবার গান। খুব জনপ্রিয় একটা গান, আর সবার মুখে মুখে এখনো বেশ অনেকগুলো বছর পার হয়ে গেছে এই গানের, কিন্তু তারপরেও তবু এই গানটা সব সময়, এখন তো এটা প্রজন্ম ছাড়িয়ে বলতে হবে, প্রজন্ম তারে গানটি বারবার ফিরে আসছে, থাকবে সব সময়। অনেক ধন্যবাদ। সো এই যে আসলে আমরা গান শুনলাম, ভালো লাগলো। আমরা জানি যে আমাদের আপা রৌনক আপা একজন রন্ধনশিল্পী। রন্ধনশিল্পীদের ক্ষেত্রে বোধহয় ওই কথাটা আরও বেশি প্রযোজ্য, তোমার সুখই আমার সুখ। কারণ তারা রান্না করে যে আনন্দটা পায়, অন্যে যখন খেয়ে বলে বা পরিতৃপ্তির একটা দারুণ অনুভূতি প্রকাশ করে, তখন সেটা দেখে তো একজন রন্ধনশিল্পীর নিঃসন্দেহে ওই কথাটাই বলতে ইচ্ছা করে যে আপনি বা তুমি খেয়ে আনন্দ পেয়েছো, সেটাই আমার আমার আনন্দ। সুখ বা সেটাই আমার ভালো লাগলো। হ্যাঁ, এটা তো অবশ্যই। তার কারণ আমি ছোট থেকে রান্না করতে ভালোবাসি এবং সব সময় যে মানে কোনো কিছু আমি একটু দেখলে সেটা করতে পারি এবং মানে নিজের আইডিয়া থেকে কিছু করার চেষ্টা করি ডিফারেন্টভাবে। তারপরে মানে সবাইকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, নিজে খাবো এটা আমি চিন্তা করি না, সে যেই হোক না কেন আমি তাকে খাওয়াইতে পারলে, রান্না করে খাওয়াইতে পারলে। আর আমার কাজগুলো হলো খুব গুছানো, মানে প্রত্যেকটা কাজ আমি খুব আর্ট রেখে করার চেষ্টা করি এবং সবাই খেয়ে যখন খুব তৃপ্তি পায়, খুব প্রশংসা করে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। বড় পাওয়া। বড় পাওয়া এটাই আমার কাছে, সবার কাছে মানে বড় পাওয়া, বড় চাওয়া, যেটাই বলেন না কেন। রান্না শিল্প তো একটা আর্ট। অবশ্যই। এবং এই যে আসলে রান্নাটা বলেন ছোটবেলা থেকেই রান্না ভালো লাগতো, সেটাকে আম্মুর দেখে দেখে তখন আম্মুর থেকে দেখে দেখে, আম্মুর দেখে দেখে তারপরে বললাম না যে ওই শখ থেকেই নিজে নিজে যে নতুন কিছু করব, কখন কাকে খাওয়াবো, কখন মাকে খাওয়াবো, কখন ভাই এটা পছন্দ করছে, বোন এটা পছন্দ করছে, আমার খালা আসছে তাকে আমি কি খাওয়াবো, এরকম একটা। তারপরে একটু একটু করে এখন একজন রন্ধনশিল্পী হ্যাঁ, হয়ে ওঠা। অবশ্যই রন্ধনশিল্পী। আমার ছেলের রঙ্গন রাঁধুনি ঘর পেজ আছে, আমি ওখানকার একজন রন্ধনশিল্পী। রন্ধনশিল্পী। আমার মেয়েও হেল্পিং হ্যান্ড আমার বলতে পারেন। বা এই যে আসলে পারিবারিকভাবে সন্তানদের নিয়ে আপনি একটা দারুণ মানে ফেসবুকের মাধ্যমে একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটার মাধ্যমে অনেককে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করছেন। এই ব্যাপারটার আইডিয়া কিভাবে এলো? এ ব্যাপারের আইডিয়াটা আসলে মনে মনে ছিল, জাস্ট ওটা কোনো সময় করতে পারি না কোনো কারণবশত। তবে ছেলের খুব, আমার ছেলের আবার রান্নার বিষয়ে সেও খুব আগ্রহ। আমাদের বাসায় মোটামুটি সবারই আগ্রহ, ওর একরকম আগ্রহ, ওর একরকম আগ্রহ। হ্যাঁ, এরকম জায়গা থেকেই চলে আসছে। আর আমার ছেলের তো এটা একদম এখন প্রফেশন হয়ে গেছে। প্রফেশন হয়ে গেছে এবং এটাই তার ইচ্ছা। তো যাই হোক, মা ছেলে মেয়ের সবারই ইচ্ছার একমত একসাথে, এই জন্যই তখন এবং এখন ওই যে সুখের অনুভূতির জায়গাটা সবার এক হয়ে গেছে। এক হয়ে গেছে। বাহ, খুব ভালো লাগতো জেনে। শুনবো আরো বন্ধুদের কাছ থেকে একটু শুনি আবার। এর মধ্যে ওবায়দা খালামুরি যুক্ত হয়েছে, মমি সুফিয়ান, মমি আপু, জাফরিন খুকু আপু, সবাইকে শুভেচ্ছা। একটু শুনি হাসিনা আপুর কাছে। হাসিনা আপু, ওগো ও হাসিনা, তোমার সুখী আমার সুখ গো। বলো শুনি, তোমার সুখে আমার সুখ, তোমার কাছে সেটা কেমন? আসসালামু আলাইকুম আপু। এখানে তো প্রথম যুক্ত হয়েছে এই যে লেডিস ক্লাব, তোমাদের সুখী আমাদের সুখ, আমাদের সুখী তোমাদের সুখ, বুঝছো? একদম। এটা অনেক বড় একটা সুখের জায়গা আসলে, সত্যি। সেজন্য নেক্সাস টেলিভিশন, জাকি আপা, তোমাদের সব উপস্থাপককে অনেক ধন্যবাদ এবং ক্যামেরার পিছনের প্রত্যেকটা মানুষকে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য, আমাদের বিকেল বেলা এই সুখটা দেওয়ার জন্য, বুঝছো? আর আজকে এই টেলিভিশনের মাধ্যমে আমি একটা বার্তা দেই সবাইকে। আজকে হচ্ছে এসএসসি রেজাল্ট হয়েছে 2024-এ। আমার ছেলেও আজকে পাস করলো, সবাই দোয়া করবা। এবং অনেক অভিনন্দন। প্রত্যেকটা বাচ্চার জন্য, যারা পাস করলো প্রত্যেকটা বাচ্চার জন্য অনেক অভিনন্দন, অনেক শুভকামনা। এবং যারা খারাপ করলো তাদের সাথে যেন কোনো খারাপ বিহেভ না হয়, ওদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আরো যেন ভালো কিছু করার সুযোগ করে দেওয়া হয়, বুঝছো? এটা একটা থাকলো সবার প্রতি আমার অনুরোধ। কারণ কি, আর আরেকটা বিষয় হচ্ছে এইবারের যে রেজাল্টটা, কারণ ওরা 7টা পরীক্ষা দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু দেশের পরিস্থিতি, বন্যা, আন্দোলন সবকিছু মিলিয়ে বাকি পরীক্ষাগুলা এসএসসি থেকে সমন্বয় করছে। এবং এটার জন্য হাসিনা আপু এবারে কিন্তু বলতে হবে ফলাফলের মান কিন্তু কমে গেছে, দেখো তুমি, তাই না? হ্যাঁ,
এটা এটা কিন্তু এটা একটা আপু ব্যাপার। তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় সমন্বয় করাতে ওদের 7টা পরীক্ষা দিছে, হ্যাঁ। প্লাস ম্যাট্রিকের বাকি পরীক্ষাগুলো হচ্ছে সাবজেক্টগুলো ম্যাট্রিক থেকে সমন্বয় করছে, যে হুম, হুম। যেরকম পাইছিল ম্যাট্রিকে ওটা রাইট। থেকে, বুঝছো? 7টা পরীক্ষা তো ওরা নিজেরাই দিয়েছে হুম, হুম, হুম। পরিশ্রম করে, আর হুম। বাকিগুলো সমন্বয় করছে। তো এটার যে একটা দেখা যায় কি অনেক সময় অনেক গার্জিয়ানও কিন্তু মাথায় থাকে না ওদের, হুম। অনেক গার্জিয়ান ছোট মানুষ বড় মানুষ জুনিয়র সিনিয়র অনেক সময় বলে ওরা কত সালে যেন এই সালে বা এরকম পাঠ, এই কথাটা না বাচ্চাদের অনেক কষ্ট পায়, ওরা অনেক খারাপ লাগে, হ্যাঁ, কারণ কি হ্যাঁ। ওদের কোনো দোষ নাই। রাইট, এটা এটাতে হচ্ছে ওদের তো দেশের কোনো দোষ নেই। অনেক সময় এটা নিয়ে অনেকে কটাক্ষ করে বা এক ধরনের তাদেরকে হীনমন্যতায় পড়তে হয় এই কারণে, যেটা একদমই উচিত হবে না। এটা অনেক সুন্দর কথা বলেছে হাসিনা আপু। আমি এটা নিয়ে অবশ্যই বলবো দর্শক যে আমাদের কোভিডের সময়, করোনাকালীন সময়ে 2 বছর এরকম হয়েছে যে অটো পাস দিতে হয়েছে, অর্থাৎ তাদের যে বিশেষ করে যেটা জেএসসি ছিল, জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এবং স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন মিলে এইচএসসি রেজাল্ট তৈরি করা হয়েছিল এবং এসএসসির ক্ষেত্রে একইভাবে পূর্বের দুটা রেজাল্টের ভিত্তিতে রেজাল্ট করা হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে অনেকেই কটাক্ষ করে ছেলে মেয়েদের অটো পাস, তাদের আসলে খুব বেশি জানা বা দক্ষতা জ্ঞান বাড়েনি, এরকম অনেক শব্দ অনেক সময় আমরা শুনেছি, যেটা হয়তো একেবারেই অনুচিত এবং তাদের অনুপ্রেরণার জায়গায় এটা অনেক বড় আমার মনে হয় উল্টোটা হয়। আর সেটার জন্য আমরা না করি, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এই জন্য হাসিনা আপুকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা কথা। আমরা একটু সোরাইয়া রহমান আপুর কাছে একটু শুনবো। আপু, তোমার কাছে একটু শুনি এই ভাবনার ব্যাপারে, তোমার কাছ থেকে, যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে, একটু আগে আমাদের শ্রদ্ধেয় নীলুফার আপা খুব সুন্দর কথাটা বলেছেন যে অনেক সময় নারীদের ক্ষেত্রে এটা হয় যে সে সবার জন্য, সবার সুখের জন্য তার পরিবারের সকল সদস্যদের খেয়াল রাখেন, কিন্তু তার সুখ বা তার ভালো লাগা সেইটা কখনো ওইভাবে প্রাধান্য পায় না বা কেউ ওভাবে খেয়ালও রাখে না। এটা নিয়ে তোমার আসলে মানে ভাবনাটা শুনতে চাই। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি আপু। আপু, হ্যাঁ, ওইটা যেটা আপু বললো যে মানে কেউ নিজের, আমরা আসলে মহিলারা বিশেষ করে সবাই যেটা করে দেখা যায় মানে বেশিরভাগই মানে নিজের প্রতি খেয়াল না রেখে সংসার বা তার আশেপাশে যেমন আত্মীয় স্বজন ওইগুলো করতে গিয়ে, খেয়াল রাখতে গিয়ে দেখা যায় নিজের প্রতি আর কি ওভাবে তাদের খেয়াল রাখা হয় না। তো আমি যেটা মনে করি আসলে প্রত্যেকেরই নিজের প্রতিও খেয়াল রাখতে হবে। একেবারে যে মানে সব আমরা আমাদের ছেলে মেয়ে বা বাবা মা সবার জন্য তো অবশ্যই খেয়াল রাখবো, বা ওদের সুখ দেখেই, ওদের জন্যই তো আমরা আমাদের যারা আমাদের আশেপাশে, শুধু বাবা মা না, যেমন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা মানে পরিচিত, সবাইকে নিয়েই আসলে মানুষ যেমন সমাজে আমরা থাকি ওভাবে সবাই সুখটাই আসলে আমাদের প্রত্যেকেরই দেখা উচিত। সুখ। একদম। হ্যাঁ, দেখা অনেক উচিত। ধন্যবাদ আমার দোলদোলনী। তুমি যে কথাটা বলেছো সেটা নিয়ে আমি মিষ্টি আপুর কাছে আসবো। শারমিন ফারজানা মিষ্টি আপু, আপুকে তো আজকে পুরো একটা ল্যাভেন্ডার ফ্লাওয়ার লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়েলকাম। ভেরি মাচ। সো মিষ্টি আপু, তুমি একটু বলো, এই যে আসলে আমাদের নারীদের অনেক সময় হয় যে সবার কথা খেয়াল রাখতে হয়, কিন্তু তার কি ভালো লাগে, তার কি সে সুখ, তার আশপাশের মানুষজন এটা খেয়াল করে না। আবার এরকম আছে যে পরিবারের কেউ খেয়াল না করলেও এমন একজন আছে যে হয়তো ছোট্ট একটা কিছু করে তার ওই ভালো লাগাটা মানে মুহূর্তের মধ্যেই ফিরিয়ে দিতে পারে। তোমার ক্ষেত্রে এরকম মানুষটি কে তোমার পরিবারে? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ সুবর্ণা আপু, খুব সুন্দর। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। আসলে সুখটা যে আমরা কে কোথায় কখন পাই, সেটা আসলে সুখ হয়তো অনেক কিছুতেও সুখ নেই, অল্প একটু ভালোবাসাতেই সুখ পাওয়া যায়। তো এই অনেক জঞ্জাটমুক্ত জীবনে সুখের ছোঁয়া পেতে হলে এই আপনি যেটা বললেন যে কে, এটা অবশ্যই আমার হাজবেন্ড যদি আমাকে একটু ভালোবাসা দেয় তাহলে আমি সবচেয়ে বেশি সুখ পাবো, এটা নিঃসন্দেহে। এতে কোনো কিন্তু সব সময় তো হাজবেন্ড আপু খুশি করতে চায় না, তখন তাহলে কি করতে হবে? ওটা আমাকে আদায় করতে হবে। আর আমি একা একা সুখী হতে একদম পছন্দ করি না। আমার 2 দিন আগে অ্যানিভার্সারি ছিল, আমি একা একা, আমার হাজবেন্ড চাইলো, আমি বললাম না, আমি সবাইকে সাথে নিয়ে জোর করে, হাজবেন্ডের ইচ্ছা অত নেই, জোর করে সবাইকে নিয়ে অ্যানিভার্সারি উদযাপন হাজবেন্ডরা তো চায় না, তাই না মিষ্টি আপু? কেন লজ্জা পায়? বিয়ে করার সময় 200 মানুষ নিয়ে এসে লজ্জা পায়নি? যেটা বলছি না, যখন করলাম, যখন আমি বললাম না আমাকে করতে হবে, সবাইকে সাথে নিয়ে একটু একসাথে হব, তখন যে আমাকে সাপোর্টটা দিল,
এটাই হলো সুখ আপু। এই একদম। সুখটা আমি খুব এনজয় একদম খুব, এবং বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি আপু। তোমরা দুইজন এই ছোট ছোট যা কিছু সেটা নিয়েই অনেক সুখী হও, সামনের দিনগুলো আরও অনেক বেশি রঙিন হোক, সেই শুভকামনা আমাদের সকলের পক্ষ থেকে। আবার একটা ছোট্ট বিরতির সময়, বিরতি থেকে এসে শুনবো, আর এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মিষ্টি নার্গিস আপু যুক্ত হয়ে গেছে। অনেক শুভেচ্ছা দর্শক। যাই আবারও ছোট্ট একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় আড্ডা নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ। বিরতির পর সবাইকে আমরা জানাতে চাই যে দেখতে দেখতে সবগুলো বিরতি পার করে শেষ বিরতি, এবারে আমরা বাকিটা সময় নিশ্চয়ই বন্ধুদের কাছ থেকে শুনবো, এবং আপনারাও অনেকে যারা ভাবছেন তারাও যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসেন দেরি না করে। আসতে চাই নীরাপুর কাছে। আপু, আজকে দারুণ একটা বিষয় নিয়ে আড্ডা হলো, খুব ভালো লাগলো। আজ এটা বোধহয় কম বেশি আমাদের সবার মধ্যেই একরকমের নিভৃতভাবেই আছে, কিন্তু চর্চার একটা ব্যাপার তো থাকেই, কিন্তু চর্চাটা আজকাল কমে যাচ্ছে। ভালো যা কিছু সেটাকে নিজের ভিতর থেকে বের করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে শিক্ষক হিসেবে কাজ করছেন, প্রজন্ম করছেন, পরিকল্পনাটা আসলে কি, যে সামনে ভালো যা কিছু সেটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আরও কিভাবে সেই চর্চাগুলো করা যায়? আপু, প্রথমেই আমি বলেছি যে পজিটিভিটিটা, এটা যদি বাচ্চাদের মধ্যে ভেতরে ঢুকিয়ে দেয়া যায় তাহলে সব কাজ কিন্তু সহজ, এবং বাবা মাকে ঘর থেকেই শুরু করতে হবে, আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে মোটিভেট করতে হবে শ্রেণীকক্ষে। যেমন আমাদের যে দুটো উৎসব হয়, রোজার ঈদের সময় দেখবেন যে আমি যে চাকরি করছি আমি নিজের জন্য না কিনে যখন পরিবারের সদস্যদের জন্য কিনি, এটা কিন্তু আমার মাথায় আগে আসে। রাইট, আমার নিজের জন্য কিন্তু আমি কিনবো কিছু, এটা কিন্তু আগে আসে না। আবার কোরবানি ঈদের সময় মাংসটা যখন ভাগ বাটোয়ারা করে পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারি, তখন কিন্তু একটা শান্তি আসে। ঠিক, আমি নিজে কতটুকু খাচ্ছি মাংস, সেটা থেকে যখন আমি বিলিয়ে দিচ্ছি, আপনি দেখবেন একটা আত্মতৃপ্তি, কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। এবং একটা সুন্দর উদাহরণ দিয়েছেন আপু, এই দুইটা উৎসব যেমন আমরা তো বলি যে ধর্ম যার যার উৎসব সবার, এবং এই যে উৎসবগুলো এক একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেগুলোর মাঝে কিন্তু ওই যে তোমার সুখে আমার সুখ, এটা আরো বেশি আমার মনে হয় যে প্রকৃতি আমাদের জন্য এইভাবে এই ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোকে বোধহয় আচার হিসেবে আমাদের জীবনে দিয়ে দিয়েছে। এবং এই যে একটা সালামির ব্যাপার থাকে, বা দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন কাজিন সবাইকে দিচ্ছি, কিন্তু বাহিরে যারা হতদরিদ্র, যাদের এগুলো সুযোগ নেই, আমি যখন 10 টাকা 20 টাকা দিচ্ছি, নিজের আত্মীয় কাছের মানুষদের দেওয়ার থেকে যখন ওদেরকে দেয়া হচ্ছে, ওই যে একটা হাসি, ওরা যে সেটা আনন্দ, ওটা অমূল্য, ওটা কিন্তু আমি এটা অবশ্যই কোথাও, এই সুখটা আমি কোথাও পাবো না। এবং আমি কিন্তু সবসময় আমার দর্শক যারা আছেন, আমাদের বন্ধু, সবার প্রতি আহ্বান রাখি যে যারা সুবিধা বঞ্চিত তাদের প্রতি আমাদের অবশ্যই বিশেষ খেয়াল রাখা উচিত। অনেক ধন্যবাদ, আপনি একই রকম ভাবনা রাখেন, এভাবে এগিয়ে যাবেন। ভালো যা কিছু সেই মানে ইতিবাচকতা চারদিকে ছড়িয়ে পড়ুক, সেটাই আমরা প্রত্যাশা করি। বন্ধুদের কাছ থেকে শুনবো। শারমিন আপুর কাছে একটা আসি। শারমিন আপু, তোমার সুখই আমার সুখ, আপনার জন্য এই ভাবনাটা ভিতরে কতখানি ভিতর থেকে আসলে জানান দেয় যে হ্যাঁ ঠিক তাই? আসসালামু আলাইকুম আপুরা। ওয়ালাইকুম সালাম। আসলে সবার সুখের মধ্যে সুখটা থাকে, একা একা আসলে মানে নিজে ভালো থেকে অন্য কেউ ভালো থাকলো না, এটাতে আসলে খুব বেশি আনন্দ পাওয়া যায় না। সবাইকে নিয়ে সুখে থাকলে বেশি ভালো লাগে। তবে মানে পরিবারে এরকম কেউ একজন থাকা উচিত যে আমাদের দিকেও একটু খেয়াল রাখবে, অল্প একটু খেয়াল রাখবে, তাহলে ধরেন আমরা অনেক কাজ করতে পারি, খুব বেশি কিছু আসলে প্রয়োজন হয় না। এটা মেয়েদের ক্ষেত্রে তাই, মেয়েরা আমরা কিন্তু এরকমই চাই, যে বিশেষ করে যে আপু যেমন বললো না, বর এরকম একদম ঠিক তাই। জাফরিন খুকু আপু, খুকুমণি আপু, আমার আপু যেমন বললো যে মিষ্টি আপু, আমার ক্ষেত্রে এরকম হয় যে বাসায় যখন দাওয়াত হয় আমি রাত্রে খুব পছন্দ করি, অনেক কিছু রান্না করি, আত্মীয় স্বজন আসবে এবং সেটাতে সবাই খুব আনন্দ পায়, ওটা দেখে মানে খেয়ে যখন প্রশংসা করে আমার খুব ভালো লাগে। সাথে আমি যখন দেখি যে আমার বর খায়নি, সবাই খাচ্ছে, হয়তো বারবার বলছে এই আসো বসো ধ্রুব, না বসে সে অপেক্ষা করছে, শেষে গিয়ে আমার সাথে খাবে,
ওটুকুতেই মনে হয় যে আমার সব কাজের যত ক্লান্তি সব দূর হয়ে যায়। তোমার ক্ষেত্রে এই যে সুখটা আসলে ভাগ করা, নিজের কাছের মানুষ, জীবন সঙ্গী, সে যখন বুঝতে পারে, সেটা কতখানি সুখী করে তোমাকে? আসসালামু আলাইকুম আপু, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। আসসালাম। এই যে শুভ সন্ধ্যা। বললে না যে এই মুহূর্তে যে যে ঘটনাটা বললে যে রান্না করার পরে না খেয়ে বসে থাকে, এই ঘটনা কিন্তু আমার বেলায় ঘটে, সবচেয়ে বেশি ঘটে। দেখা যায় মেহমান গেস্ট আসছে, সারাদিন আমি রান্না বান্না করছি, ওদেরকে খাওয়া দাওয়ার পরে 11টা 11:30 বেজে গেছে, ও খাচ্ছে না, ওকে কিন্তু গেস্টরাও ডাকছে যে আপনি আমাদের সাথে খান, বসেন, ও বলে না আমি পরে খাবো, ও আমার জন্য বসে থাকে। এই সেম জিনিসটা আমার বেলায় ঘটে এবং খুব ভালো লাগে। আসলে সত্যি কথা, আমরা তো ছোট ছোট সুখগুলো পেয়ে তো আনন্দ পাই। আমাদের তো সুখ কি কেউ চোখে দেখেছে? কেউ চোখে দেখেনি। সুখ চোখে দেখা যায় না, অনুভব করা যায়। একদম আর সেই অনুভবটা আসে ছোট ছোট ভালোবাসা ব্যাপার থেকে, থেকে। ছোট ছোট ভালো লাগা থেকে। এই ঠিক। ভালো লাগাগুলো যদি একটু টেক কেয়ার করে আমাদের প্রিয় মানুষটা, কাছের আমার মানুষটা। হাজবেন্ড বা আমাদের আপন, তখন হীরা জহরত আর কিছু লাগে না, তাই না? কিছু লাগে না। হ্যাঁ, মমি আপু খুব সুখী ধন্যবাদ একজন আপু। মানুষ। মমি আপুকে আমি দেখেই মনটা সুখে ভরে যায়। এই যে একটু আগে দেখেছি যখন আপু যুক্ত হয়েছে। সো মমি আপুর কাছে শুনি যে এই সুখের সংজ্ঞা, যে তোমার সুখে আমার সুখ। আনমিউট করতে হবে আপু। আপুর আবেগ কাজ করেছে, বিবেকে যে সে অফ অন করেনি। ঠিক আছে আপু, বলছি যে আজকের টপিকটা অনেক সুন্দর আপু, সবার কথা শুনছি, এখানেই তো আমরা মনে হচ্ছে সুখের সাগরে ভেসে যাচ্ছি। নেক্সাস লেডিস ক্লাব মানে আমরা এই যে আনন্দ আড্ডা, সবাই পছন্দ করি, ভালোবাসি, তোমাদের সবার কথা শুনি, তারপর এই যে জাকিয়া আপু, সবাইকে অনেক মিস করি, ভালোবাসি। এটাই আমার কাছে মনে হয় বড় সুখের সুখ। একটা সাগর, 6টা বাহ। থেকে 7:30 পর্যন্ত। আর ব্যক্তিগত ব্যাপারে আমি মনে করি সুখ একটা ছোট্ট জিনিস, দুটি শব্দ। এখন প্রত্যেকটা মানুষকেই সুখ বিলাতে আমি পছন্দ করি, কারণ আমি আনন্দ করতে পছন্দ করি আপু। কে কিভাবে আমাকে এবং দেখলো, আমি আনন্দের এটা অপর নামই হচ্ছে সুখ, আর সুখের অপর নামই হচ্ছে সেটা শেয়ার করা, তাই না? এবং শেয়ার যত করা যায় তত আমার মনে হয় যে আমার সুখের পরিমাণ বেড়ে যায়। আজকে আরেকটা কথা বলি আপু, গত সপ্তাহে আমার ভাতিজার বিয়ে ছিল, আমি ছবি সম্পর্কে দেখেছি। ছিলাম ফুফু শাশুড়ি, হ্যাঁ, তারপরে আমি অনেক নাচানাচি করেছি, গান গেয়েছি, মানে খুব দেখেছি আনন্দ অনেক লেগেছে। সুন্দর সুন্দর ছবি এবং তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। খুব ভালো লাগলো জেনে। আমরা একেবারে শেষে চলে এসেছি, এর মধ্যে দেখতে পাচ্ছি মিষ্টি আপু যুক্ত হয়েছে। আজকে বোধহয় আমি আর কাউকে শুনতে পাচ্ছি না, আমাকে বলা হচ্ছে আমার কানে কানে যে আজকে ইতি টানতে হবে। আজকে ইতি টানছি, তবে আমি দুঃখ প্রকাশ করছি, একেবারে শুরু থেকেই আমাদের বন্ধুরা ছিল, নেলি আপু, শানু আপু, আমি ভেবেছিলাম শুনতে পারলাম না। কালকে নিশ্চয়ই শুনবো, আরও দারুণ বিষয় থাকবে। একেবারে শেষে চলে এসেছি ছোট করে। আমাদের ছোট্ট বন্ধু তুলনা আজকে আছে, ছোটই বলবো, খুব বড় হওনি তুমি। So, তোমার জীবনের স্বপ্ন পরিকল্পনা শুনে আজ আমরা বাড়ি যাব। ও, আমি মানে এই যে বললাম যে মার পাশে তো থাকা আমার উদ্দেশ্য, কিন্তু আমি সকলের পাশে থাকার মাঝে একটা খুশি খুঁজে পাই। সো আমি বড় হয়ে মানে নারী উদ্যোক্তা হব আর সকলের পাশে থাকার চেষ্টা করব, এটা বাহ। আমার একটা খুশি কাজ করে। বাহ, দারুণ। তোমার এই স্বপ্ন যেন পূরণ হয় এবং আরও অন্য যারা নারী তাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন তুমি ভূমিকা রাখতে পারো, আমরা সেই শুভকামনা জানাই। আবার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সকলের প্রতি অশেষ ভালোবাসা। দর্শক, ভালোবাসা আপনাদের প্রতি এবং আহ্বান আমাদের সব আয়োজনের সাথে থাকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর, নিরাপদে থাকবেন।